সবকিছুই কি পরিকল্পনা অনুযায়ী ঘটে নাকি নিয়তির কারণে? সব কাজেরই কি কোনো কারণ ও ফলাফল আছে? যদি তাই হয় তাহলে আপনার করা প্রতিটি কাজই কি কোনো মহা বিপর্যয়ের কারণ হতে পারে? গল্পটিতে দীর্ঘ নিদ্রাহীন জীবনের ঝড়ে হারিয়ে যাওয়া একটি মেয়েকে আমরা দেখতে পাই। মেয়েটির নাম গৌরী। সে এমন এক সমস্যায় ভুগছে যা তাকে কাউকে তার সাথে থাকতে বাধা দেয়। স্বামীর মৃত্যুর ফলে চরম হার্ম ওসিডিতে ভুগতে থাকা গৌরীর মন অস্থিরভাবে এমন সব দৃশ্য কল্পনা করে যেখানে তার সাধারণ কাজগুলোই অন্যদের ক্ষতি করতে পারে। যেমন রান্নাঘরে কাজ করার সময় অসাবধানতাবশত একটা ছুরি কাজের মেয়েটির গলায় ঢুকিয়ে দেয়। সিনেমার মূল কাহিনী শুরু হয় গৌরীর স্বামী অর্জুনের মৃত্যুর প্রায় 40 ঘন্টা আগে, যেখানে অর্জুনের মৃত্যুর কাউন্টডাউনটা টিক টিক করা টাইম বোমার মতো কাজ করছিল। গৌরী অর্জুনকে বিয়ে করবার পরই তার গোপন কথা ভাগ করে নেবার জন্য একটা নির্জন পাহাড়ি জায়গায় যায়, কিন্তু সেখানে গৌরীর প্রাক্তন প্রেমিকের আগমনে গল্পের মোড় চেঞ্জ হতে থাকে, যা পরবর্তীতে গৌরীকে মানসিক রোগীতে পরিণত করে। সবসময় ও নিজেকে বন্দি করে রেখেছে, নিজের কাছ থেকে সমস্ত ধারালো জিনিস যেমন চাকু, কাঁটা চামচ সব দূর করে রেখেছে। সবসময় ও একটা অপরাধ বোধে ভুগছে। সেই নির্জন পাহাড়ি বাড়িটিতে কি এমন ঘটলো যার জন্য গৌরীর এই অবস্থা? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে হবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সিনেমার প্রথম সিনেই আমরা দেখি গৌরী একটা সি বিচে দাঁড়িয়ে রয়েছে। থেকে থেকে আশেপাশের থেকে কারোর আওয়াজ শুনতে পাচ্ছে গৌরী, যেন কেউ ওকে ডাকছে। তারপর হঠাৎ একটা ধাক্কা, যেটা সামলাতে না পেরে গৌরী সোজা জলে গিয়ে পড়ে। ও সাঁতার জানে না। তারপর সমুদ্রের উত্তাল ঢেউ ও তলিয়ে যাচ্ছিল। হঠাৎ ঘুমটা ভেঙে গেল গৌরীর। খানিকক্ষণ চুপ করে ও ভাবলো এটা একটা স্বপ্ন ছিল। হঠাৎ একটা ডোরবেল শুনে ভয় পেয়ে চমকে উঠল গৌরী। আই হলে চোখ রেখে দেখলো বাইরে একটি মেয়ে দাঁড়িয়ে। আমাকে তোমার মা পাঠিয়েছে এখানে কাজ করার জন্য। গৌরী বলল, আমি দরজা খুলছি, কিন্তু আমি যখন ডাকবো তখনই ভিতরে আসবে। এরপর দরজা খুলে দিয়ে গৌরী সোজা নিজের রুমে চলে যায়। মেয়েটিকে কাছে আসতে বারণ করে, বলে আমার একটা সমস্যা আছে, তাই তুমি আমার রুমে ঢুকবে না। নিজের রুমে একাই বসেছিল গৌরী। তখনই সেই কাজের মেয়েটা এসে বলল, দিদি আমাকে একটু হেল্প করবে? আমার আটা হাত, তুমি একটু গ্যাসটা জ্বালিয়ে দেবে? গৌরী দরজায় চুপ করে দাঁড়িয়ে রইল। ও দেখলো ও রান্নাঘরে গেলে মেঝেতে পাতা কার্পেটে পা স্লিপ করে ওর হাত গিয়ে পড়বে একটা চাকুতে, আর সেই চাকুটা সোজা গিয়ে লাগবে এই কাজের মেয়েটির গলায়। দিদি দিদি ডাকে চমকে উঠলো গৌরী। ও বলল, না আমি পারবো না, তুমি হাত ধুয়ে গ্যাস জ্বালিয়ে নাও। তার মানে কি গৌরী ভবিষ্যৎ দেখতে পারে? নইলে যেটা দেখলো সেটা কি ছিল? এটাই কি কাউকে ওর কাছে আসতে না দেবার কারণ? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা গল্পের পরবর্তী পর্যায়ে জানতে পারবো। এরপর মেয়েটি কাজ ছেড়ে চলে গেল। দিদি দিদি ডাকে ও ছাদে গিয়ে দেখলো যে কতগুলো বাচ্চা রাস্তায় ক্রিকেট খেলছে। ওদের বল গৌরীর ছাদে আটকে গেছে। ওরা বলল, দিদি বলটা ছুড়ে দেবে? বলটা ছুড়তে গিয়ে গৌরী দেখলো ক্যাচ করার সময় সেই বাচ্চা ছেলেটাকে একটা গাড়িতে ধাক্কা মারছে। আবারও দিদি ডাকে সম্মিত ফেরে গৌরীর। ও বলটাকে উপর থেকে না ছুড়ে নিচে এসে দরজা দিয়ে গড়িয়ে দেয়। তারপর গৌরী দেখলো ওর মা ফোন করেছে। গৌরী ফোনটা ধরে না। ও সেই ঘটনার পর থেকে কারোর সাথে কোনো কথাই বলেনি, শুধুমাত্র মেসেজে কথা হয়। তাই মেসেজে গৌরী ওর মাকে লিখে দিল যে হ্যাঁ, কাজের মেয়ে পুষ্পা এসেছে, আর থেরাপিস্টের ব্যাপারে আমি পরে কথা বলবো। তখনই আবার বেল বেজে উঠলো। গৌরী আই হলে চোখ দিয়ে দেখলো ওর বোন রঞ্জনী দাঁড়িয়ে আছে। গৌরী দরজা খুললো, কিন্তু ওকে ওর রুমে ঢুকতে বারণ করলো। তাই ওর রুমের বাইরেই একটা চেয়ারে বসে পড়লো রঞ্জনী। এখানে ওদের কথাবার্তায় আমরা জানতে পারি যে অনেক ছোট বয়সেই রঞ্জনী ঘর ছেড়ে পালিয়েছিল। ওকে দেখেই বোঝা যাচ্ছে ও একজন সন্ন্যাসিনী। রঞ্জনী বলল, আমাকে গুরুদেব পাঠিয়েছেন। আমি অর্জুনের মৃত্যুর খবরটা শুনলাম, তাই তোমার সাথে দেখা করতে এলাম। বাবা বলছিল 3 মাস আগে তোমার আর অর্জুনের মধ্যে ঝামেলা হয়েছিল, তারপর অ্যাক্সিডেন্টে অর্জুনের মৃত্যু হয়। তার জন্য তুমি কি নিজেকে দোষী করছো? আমি তোমাকে হেল্প করতে এসেছি। 14 বছর আগে তুই ঘর ছেড়েছিলি, আর আজ এসেছিস আমাকে সাহায্য করতে? চলে যা এখান থেকে। তখনই একটা অ্যাম্বুলেন্সের আওয়াজে গৌরী কানে হাত দিয়ে কেমন পাগলের মতো করছিল, যেন নিঃশ্বাস নিতে পারছে না। তখনই ওর বোন রঞ্জনী একটা ইনহেলার ওর দিকে ছুড়ে দেয়। ইনহেলারটা নেবার পর গৌরী একটু সুস্থ হয়। তারপর বলে, অর্জুনের মৃত্যুটা অ্যাক্সিডেন্টে হয়নি, আমি অর্জুনকে মেরেছি। বিয়ের সময় আমি একটা কথা গোপন করেছিলাম, সেটা বলার জন্যই আমি অর্জুনকে নিয়ে সাকায়ামের বাড়িতে যাই। সাকায়াম প্রজাপতি পালে।
একদম পিউপার থেকে শুরু করে পূর্ণাঙ্গ প্রজাপতি হওয়ার সমস্ত প্রসেসটাই ওর চোখের সামনে কাঁচের বয়ামে হয়। সাকায়াম বিয়ে করেনি। অর্জুন ব্যাগ থেকে ওর জিনিসপত্র আলমারিতে রাখে। ভিতরে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না বলে অর্জুন বাইরে গেল। গরি বাথরুমে ঢুকে চোখ বন্ধ করে বলল, অর্জুন, আমি তোমাকে কিছু বলতে চাই। সুরিয়া তোমার ব্যাচমেট, আমি ওকে ভালোবাসতাম, কিন্তু ও আমাকে ধোকা দেয়। অর্জুন বাথরুমের দরজা নক করে বলল, গরি তুমি ঠিক আছো তো? এই কথাগুলো গরি সরাসরি কোনোভাবেই অর্জুনকে বলে উঠতে পারছে না। বিয়ের কাছ থেকে আজ পর্যন্ত গরি অর্জুনকে নিজের কাছে আসতে দেয়নি। অর্জুন ভিতরে ঢুকে আনন্দের সাথে বলল, জয়রাম আমাকে মেসেজ করেছিল, বলল 5টার সময় ফোন করবে। মনে হয় ওর কোম্পানিতে কেউ ফান্ডিং করেছে। ও বলেছে ফান্ডিং পেয়ে গেলে ওর কোম্পানিতে আমাকে অবশ্যই চাকরি দেবে। আসলে অর্জুনের চাকরিটা চলে গেছে, সেই কারণে ও প্রচন্ড ডিপ্রেসড হয়ে আছে। খুবই ভোলা ভালা সহজ সরল প্রকৃতির মানুষ এই অর্জুন, আর গরিকে প্রচন্ড ভালোবাসে। গরি বলল, অকারণে অত আনন্দ পাওয়ার কিছু হয়নি, শুধুমাত্র একটা মেসেজই এসেছে। অর্জুন বলল, তুমি কি রেগে আছো আমি তোমার বাবার কাছ থেকে ফান্ডিংটা নিইনি বলে? অর্জুন রেগে আলমারির দরজাটা জোরে বন্ধ করলো। আলমারির মাথায় ছিল একটা গল্ফ স্টিক আর বলটা সেই ধাক্কায় নিচে এসে পড়লো। এই বলটা হলো অর্জুনের মৃত্যুবাণ। এই বলটার জন্যই ও মরবে, কিন্তু কিভাবে সেটা আমরা প্রতিটি পদক্ষেপে জানতে পারবো। অর্জুন বলটা হাতে তুলে নিল। সাকায়াম রান্না করে ওদের খাবার খেতে দেয়। তখন ও কথাটা বলবো বলবো করে বলতে পারলো না গরি। সাকায়াম কিভাবে কাঁচের বয়ামে প্রজাপতি পালে সেগুলো অর্জুনকে দেখাচ্ছিল। অর্জুন গরির কাছে আসার চেষ্টা করলে গরি ওকে এক ধাক্কায় সরিয়ে দেয়। অর্জুন ওর ব্যবহারের জন্য গরির কাছে ক্ষমা চায়, কিন্তু অর্জুন মনে মনে গরির কাছেও আসতে চায়। ও বলে, চাকরি চলে যাবার পর থেকেই আমি এইরকম হয়ে যাচ্ছি, তুমি আমাকে ভালোবাসো তো? গরি চুপ করে রইল। অর্জুন বলল, আমি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি। এরপর অর্জুন বাইরে চলে গেলে গরি কিছু একটা খুঁজছিল। সাকায়াম তা দেখে একটা বই এনে বলল, তুমি কি এটা খুঁজছো? তুমি এটা আগের বার এখানে ছেড়ে গিয়েছিলে। গরির মনে পড়লো এই বইটা সূর্যা ওকে গিফট করেছিল। বইটির প্রথম পাতায় একটা সূর্যর ছবি আঁকা রয়েছে। এই বইটার লাস্ট পেজে গরি সব সত্যিটা লিখলো। ভাবলো এটা অর্জুনকে দিলে ও নিশ্চয়ই পড়বে। অর্জুন বাইরে থেকে এসে বলল, জয়রাম কোনো ফান্ডিং পায়নি, আমার আর কিছুই হবে না, এভাবেই বেকার বসে থাকবো। ও রেগে মেগে একটা পাজেল নিয়ে সলভ করতে বসে গেল, তাজমহলের পাজেল, কিন্তু কিছুতেই ও শুরুটাই করতে পারছিল না। তখন ও পকেট থেকে সে গল্ফ বলটা বের করলো। এরপর মেঝেতে একটা কাঁচের গ্লাস রাখলো আর গল্ফ স্টিক দিয়ে বলটাকে সেই গ্লাসের ভিতরে ঢোকানোর চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারেই ও ফেল করছিল। গরি দেখলো অর্জুন হঠাৎ গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ওর সিগারেট শেষ হয়ে গিয়েছিল বলে অর্জুন হয়তো বেরিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর অর্জুন তার বন্ধু সূর্যাকে নিয়ে বাড়ি ঢুকলো। গরি তো অবাক। সূর্যাকে দেখে ওর ঘুম পাচ্ছে বলে গরি নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাইরে সূর্যা আর অর্জুন গল্প করছিল। সূর্যা অর্জুনকে বলল, তোমার সাথে গরির কিভাবে দেখা হলো? তোমরা কি লাভ ম্যারেজ করেছো? অর্জুন বলল, না, অ্যারেঞ্জ ম্যারেজ। প্রথম দেখাতেই আমি ওকে পছন্দ করি। অর্জুন জিজ্ঞেস করলো, তুমি কি করছো? সূর্যা বলল, বড় বড় কোম্পানিতে আমি ইনভেস্ট করি। এটা শুনে অর্জুন একটু আশার আলো দেখলো। গরি অর্জুনকে ডেকে পাঠিয়ে বলল, এসব কি চলছে? তুমি ওকে এখানে আনলে কেন? এখানে আমরা একা থাকবো বলে এসেছিলাম। অর্জুন বলল, ওর বাইকটা খারাপ হয়ে গেছে, সারাতে 2-3 দিন সময় লাগবে, ততদিন এখানে ও থাক না। তাছাড়া ও বড় কোম্পানিতে নিবেশ করে, ও যদি জয়রামের কোম্পানিতে নিবেশ করে তাহলে আমার চাকরিটা হয়ে যাবে। ওপরের ঘরে সূর্যা থাকার ব্যবস্থা করলো সাকায়ান। ও বলল, এই গ্রামে তুমি কেন এসেছো? এখানে দুটো কারণেই মানুষ আসে, এক মাশরুম আর 2 হলো সোডা শপার। আমার মা ওই দোকানটা চালায়। আমার মা একজন জ্যোতিষী, ও যা বলে তাই ঘটে যায়। সূর্যা বলল, তুমিও কি ভবিষ্যৎ দেখতে পাও? সাকায়াম বলল, না, কিন্তু যদি কারোর মৃত্যু আসে আমি সেটা অনুভব করতে পারি। আমি একটা গন্ধ পাই, মৃত্যুর গন্ধ, যেটা অভিশাপের মতো সব সময় আমার সাথে রয়েছে। এদিকে গৌরী অর্জুনকে বলল, বিয়ের পর থেকেই আমাদের মধ্যে সবকিছু ঠিক যাচ্ছে না। তোমার চাকরি চলে গেল, তুমি ব্ল্যাক লিস্ট হয়ে গেলে, আমাদের সম্পর্কের অনেকগুলো দিককে আমাদের ঠিক করতে হবে। তুমি ওকে কোনোভাবেই এখানে রাখতে পারবে না। অর্জুন আবার রেগে গিয়ে বলল, আমি বেকার বসে থাকি, তুমি কি সেটাই চাও? আমার বন্ধুকে দেখে আমি একটু আনন্দ পেয়েছিলাম, কিন্তু না, তোমার কিছু বলার আছে তো বলো, তুমি কি বলতে চাও? পাশে বসে বইটা হাতে নিয়ে অর্জুন বলল, বলো কি বলবে, তাড়াতাড়ি বলো। বইটার পাতাগুলো আনমনে উল্টাতে লাগলো অর্জুন, কিন্তু গৌরী দেখলো বইটার লাস্ট পাতায় লেখা ওর চিঠিটা তো নেই। ওর মনে পড়লো সূর্যা এসেই বইটা দেখছিল, তার মানে ওই চিঠিটা ছিঁড়ে নিয়েছে। গৌরী দরজা সামান্য খুলে দেখলো সূর্যার হাতে রয়েছে সেই চিঠি। সূর্যাও হেসে গৌরীর দিকে তাকালো। এদিকে অর্জুন গৌরীকে সমানে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু গৌরীর সেদিকে কোনো মনোযোগই নেই। সন্ধ্যাবেলায় অর্জুন
অর্জুন সূর্যাকে ওর কোম্পানিতে ফান্ডিং করবে কিনা জিজ্ঞেস করলে সূর্যা সরাসরি না করে দেয়, বলে যেমন তেমন কোম্পানিতে আমি টাকা ফাঁসাই না। কেন, তুই গৌরীর পরিবার থেকে টাকা নে? গৌরী বলল, আমাদের ব্যাপারে তোমাকে মাথা ঘামাতে হবে না। অর্জুন উঠে একটু বাইরে গেলে গৌরী বলল, আমার চিঠিটা দাও, আমার সাথে এভাবে খেলতে এসো না। তুমি কেন এসেছো এখানে? সূর্যা বলল, আমাদের কথা অর্জুনকে জানানোর কি দরকার? বিয়ের আগে বয়ফ্রেন্ড তো সবারই থাকে, কিন্তু তুমি মাত্র দুবার অর্জুনের সাথে দেখা করে ওকে কিভাবে বিয়ে করতে পারো? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ওদিকে অর্জুন সেই প্রজাপতির বয়ামের কাছে বসে সিগারেট খাচ্ছিল। তখনই ওর চোখের সামনে পিউপার ভিতর থেকে একটা পূর্ণাঙ্গ প্রজাপতি বেরিয়ে আসে। এত সুন্দর দৃশ্যে অর্জুন খুবই আনন্দে সাকায়ামকে সেখানে ডেকে আনে। অর্জুন জানতে পারে যে প্রজাপতিদের জীবন 15 থেকে 20 দিনের হয়। কাল সাকায়াম এই প্রজাপতিটাকে উড়িয়ে দেবে। অর্জুন বলল, তোমার খারাপ লাগে না যে এরা কিছুদিন পরই মরে যাবে? সাকায়াম বলল, না, কারণ 20 দিনের মধ্যে ওরা নিজেদের জীবনটাকে দারুণ ভাবে বাঁচবে। এই কথা শুনে অর্জুন অনেকটা রিল্যাক্স হলো। এদিকে সূর্যা গৌরীকে বলল, অর্জুনকে তুমি কেন পছন্দ করলে? গৌরী বলল, অর্জুন খুবই ভালো মানুষ, অন্তত তোমার মতো ঠক নয়। সূর্যা চিঠিটা টেবিলে নামিয়ে রাখলো। তখনই সেখানে অর্জুন এসে সূর্যার কাছে ক্ষমা চাইলো ফান্ডিং চাওয়ার জন্য। চোখের সামনে চিঠিটা রয়েছে, তাও সেটার দিকে নজর পর্যন্ত দিল না অর্জুন। ও বলল, আমি বুঝতে পেরেছি, যা হবার সেটা হবেই, তো চিন্তা কিসের? আর আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমার খেয়াল ঠিক রাখবো। সেই ফাঁকে সূর্যা চিঠিটা আবার সরিয়ে নিল। অর্জুন সূর্যাকে বলল, তোর গার্লফ্রেন্ডের কি হলো? কাব্যার সাথে তুই তো ক্লাসরুমে ধরা পড়েছিলি। এটা শুনে গৌরী রেগে উঠে বাথরুম চলে গেল। সূর্যার বইটা রেগে জলে ফেলে দিল। আওয়াজ পেয়ে অর্জুন সেখানে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে গৌরী? তখন গৌরী বলল, কিছু না, বইটা পড়ে গিয়েছিল। অর্জুন বইটা নিয়ে শুকোতে গেল। তখন সূর্যা গৌরীর কাছে এসে বলল, সত্যি আমি জানি না যে কাব্যা এখন কোথায়। কথা বলার সময় ওরা পোড়া গন্ধ পেয়ে রান্নাঘরে গিয়ে দেখে অর্জুন মাইক্রোওভেনে বইটা শুকোতে দিয়েছিল আর ওটাতে আগুন লেগে গেছে। গৌরী দেখে বলল, ভালোই হয়েছে। ও বইটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। সেই ফাঁকে সূর্যা গৌরীর লেখা চিঠিটাও পুড়িয়ে দিল। এদিকে অর্জুন সমানে গৌরীর কাছে ক্ষমা চেয়ে যাচ্ছে বইটি পুড়িয়ে ফেলার জন্য, কিন্তু কেন জানি না বইটি পুড়ে যাবার পর থেকে গৌরীর বেশ ভালোই লাগছে। সেই আনন্দে ওরা সন্ধ্যাবেলাটা বেশ মজা করলো। সেই গল্ফ বলটা সূর্যা এক স্ট্রোকে গ্লাসে ঢুকিয়ে দিল। অর্জুন ভাবলো, ওই হয়তো লুজার, ওর দ্বারা কিছুই হবে না। এই গল্ফ বলটা নিয়ে ওরা এখন ট্রুথ আর ডিয়ার খেলা শুরু করেছে। প্রথমে সূর্যার দিকে ট্রুথ আসায় সূর্যা বলল, কাব্যার পর আমি আরেকটা মেয়েকে ভালোবেসেছিলাম, এখন ও বিবাহিত, আমরা 1 বছর লুকিয়ে প্রেম করেছি। এবার অর্জুন ডিয়ার চুজ করলে সূর্যা ওকে দিয়ে একটা জঘন্য কাজ করালো। ও অর্জুনকে দেওয়ালে কিস করতে বলল, তাও আবার সেটা গৌরী ভেবে। সূর্যা জানতো যে গৌরী এখনো অর্জুনের কাছে যায়নি। এটাতে অর্জুন খুবই অপমানিত ফিল করলো। গৌরী বারবার ওকে আটকায়। এসব দেখে সূর্যা খুবই হাসছিল। আবার অর্জুন রেগে বলল, চলো খেলাটা শুরু করি। এবার অর্জুন রেগে বলটাকে মারলে বলটা জানলার কাঁচ ভেঙে বাইরে চলে গেল। এবার এলো গৌরীর ট্রুথ বলার পালা। গৌরী বলল, পবিত্রা নামের একটি মেয়ে মেডিকেল এন্ট্রান্স দিতে যাচ্ছিল। ওর বিয়ে একজন পলিটিশিয়ানের সাথে ঠিক হয়েছে। একটা নতুন ছেলে জলের ট্যাঙ্ক নিয়ে সেই পলিটিশিয়ানের দরজার সামনে অপেক্ষা করছিল। পবিত্রা পরীক্ষা দেবার হড়বড়িতে রোড পার করছিল। ঠিক তখনই একটা বোর্ড ওর উপর পড়ে যায়। সেই কারণে পবিত্রা নিচে পড়ে যায়। ঠিক সেই সময় জলের টাংটা সেখানে এসে পবিত্রাকে পিষে দেয়। পবিত্রা আমার বোন রঞ্জনীর বন্ধু ছিল। সবকিছুই আগে থেকে প্ল্যান করা থাকে, জ্যোতিষীরা সেটাই আগে দেখে বলে দেয়। আমি বিয়ের পর একবার পাহাড়ের উপরে থাকা ওই জ্যোতিষীর কাছে গিয়েছিলাম যখন তোমার চাকরি চলে গিয়েছিল। অর্জুন তখন ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ সূর্যা বলে উঠল, তুমি কি অর্জুনের সাথে খুশি আছো? ভয় পেও না, কেউ আমাদের ব্যাপারে জানতে পারবে না। গৌরী বলল, আমি অন্যায় করেছি। তুমি চলে যাবার পর আমি আমার নাম্বারটা বদলে দিই। বাড়ির লোকেরা বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি অর্জুনের সাথে দেখা করি। ওর সাথে কথা বলে আমি জানতে পারি যে অর্জুন তোমার ব্যাচমেট। ওর কলেজের ফটোতে আমি তোমাকে দেখেছি। আমার মাথায় তখন একটাই জিনিস ঘুরছিল, অর্জুন তোমার বন্ধু। তাই আমি তোমার সাথে বদলা নেবার জন্য অর্জুনকে বিয়েটা করে ফেলি। কিন্তু বিয়ের পর থেকেই আমি অপরাধ বোধে ভুগছি। অর্জুন খুবই ভালো মানুষ। নিজের চাকরি খুইয়ে অর্জুন এখন বেশ ডিপ্রেস। আমি অনেকবার চেষ্টা করেছি ওকে সত্যিটা বলার, আমি যে কি করব বুঝে উঠতে পারছি না। গৌরী কাঁদতে শুরু করলে সূর্যা ওকে জড়িয়ে ধরলো, বলল, আমিও তো ভুল করেছি তোমাকে ছেড়ে গিয়ে, আমাকে ক্ষমা করে দাও। এদিকে এরা যখন কথা বলছিল তখন ওদিকে অর্জুনের ঘুমটা ভেঙে যায়। ও বাইরে বেরিয়ে আসে। তখন সূর্যা ভিতরে চলে যায়। অর্জুন বলে, তোমরা
তোমরা এখানে কি করছো? গৌরী বলল, বলটা যে কোথায় গেল সেটাই খুঁজছি। অর্জুন গৌরীকে কাছে পাবার চেষ্টা করছে, কিন্তু গৌরী ওর থেকে ততটাই দূরে সরে যাচ্ছে। গৌরী এখনো সূর্যাকেই ভালোবাসে। ভিতরে যাবার সময় বলটা অর্জুনের পায়ে লাগলো। সেটাকে কুড়িয়ে নিয়ে অর্জুন বলল, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? কারণ অর্জুনের মনে হচ্ছিল সূর্যা আসার পর থেকেই গৌরী বেশ আনন্দে আছে। গৌরী চুপ থাকায় অর্জুন বলটা নিয়ে ভিতরে চলে গেল। ভিতরে সূর্যা আবার ওর কাছ থেকে বলটা চাইলো। বলটা নিয়ে সূর্যা টেবিলে রাখা একটা বোলের মধ্যে সেটাকে রেখে দিল। ওদিকে অর্জুন ঘুমোতে চলে যায়। সূর্যা আবার গৌরীর কাছে আসে। গৌরী বলল, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? আমি যদি অর্জুনকে ছেড়ে দিই তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে? ঠিক সেই মুহূর্তে সূর্যার ফোনটা বেজে উঠলো। ফোনটা ছিল সূর্যার জ্যাকেটে, আর জ্যাকেটটা গৌরী পরেছিল। তাই ফোনটা বার করে গৌরী দেখলো কাব্যা ফোন করেছে। গৌরী রেগে জ্যাকেটটা খুলে দিয়ে ভিতরে চলে যাচ্ছিল। তখনই সূর্যা বলল, আমি জানি না ও এতদিন পর কেন আমাকে ফোন করছে। গৌরী বলল, আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো, কিন্তু ভুলটা আমারই। সূর্যা রেগে বলল, ভুল তো তুমিও করেছো, অর্জুনকে ঠকিয়ে বিয়ে করে, সেটা অন্যায় নয়। গৌরী বলল, ভেবেছিলাম তোমার কথা ওকে জানাবো, কিন্তু এখন তো আর অর্জুনকে কিছুই জানাবো না। পরদিন সকালে সাকায়াম সেই প্রজাপতিটাকে ছেড়ে দিল। ও নিজের আনন্দে উড়তে উড়তে শেষমেশ একটা মাকড়সার জালে গিয়ে আটকে যায়। এদিকে অর্জুন সেই পাজলটা সলভ করতে বসেছে। সূর্যা এসে বলল, আমি বাইরে যাচ্ছি ফটো তুলতে। কথা বলতে বলতে একটা পাজল অর্জুনের প্যান্টের ফোল্ডে ঢুকে যায়। অর্জুন বলে, আমিও যাব তোমার সাথে। অর্জুন সূর্যার সাথে ঘুরতে ঘুরতে থকে যাচ্ছিল। ওর ভীষণ জল তেষ্টা পাচ্ছিল। তখন সূর্যা অর্জুনকে সোডা শপে নিয়ে যায়। ওখানেই ওই জ্যোতিষী মহিলার সাথে দেখা হয় অর্জুনের। অর্জুন ওর হাতটা দেখতে বলে। মহিলা বলে, 1 বছর আগে থেকে তুমি নতুন কারোর সাথে যোগাযোগ করেছো। তুমি একটা বড় জালে আটকে গেছো। এটাকে নজর আন্দাজ করলে তুমি মারা পড়বে। অর্জুন সোজা গৌরীর কাছে এসে সব কথাটা খুলে বলল। অর্জুন বলল, আমাদের একটা পুজো করতে বলেছেন ওই মহিলা, তুমি যাবে আমার সাথে? গৌরী ওর বোন রঞ্জনীকে বলল, ওই বৃদ্ধ মহিলা যা বলেছিল তাই হলো। আমার জন্যই অর্জুন মরল। গৌরী পাগলের মতো করছিল। ও উঠে রান্নাঘর থেকে ছুরি বার করে এনে ওর হাতটা কেটে নিল। রঞ্জনী গৌরীর হাতে ব্যান্ডেজ বেঁধে দেয়। তারপর রঞ্জনী ওই অজ্ঞান অবস্থাতেই গৌরীকে নিয়ে সেই পাহাড়ি গ্রামে সাকায়ামের কাছে আসে। জ্ঞান ফিরে সেই জায়গাটাকে দেখে গৌরী আবার কেমন প্যানিক করছিল। বলল, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? গাড়িতে সাকায়াম রঞ্জনীকে বলল, সেদিন অর্জুন হাতে করে সেই সোডা ক্যানটা বাড়িতে নিয়ে এসেছিল, যেটা দেখে আমি একটা গন্ধ পেয়েছিলাম, মৃত্যুর গন্ধ। আমি ভেবেছিলাম যে আমার প্রজাপতিটার সাথে কিছু একটা হয়ে গেছে। আমি ওকে খুঁজতে জঙ্গলে চলে যাই। গৌরী রঞ্জনীকে বলল, তুমি আমাকে এখানে আনলে কেন? রঞ্জনী বলল, তোমাকে সুস্থ করতে গেলে এখান থেকেই শুরু করতে হবে। জীবন কারোর হাতেই থাকে না। গৌরী বলল, কিন্তু আমার মৃত্যু আমার হাতেই আছে। রঞ্জনী বলল, তুমি এসব কিছুই করবে না। করার হলে 3 মাস যখন একা ছিলে তখনই করে নিতে। এগুলো শুধুমাত্র তুমি ইগোর জন্য করছো। সাকায়াম টেবিলে একটা ছুরি রেখে গেল। সেটা দেখে গৌরী ভয়ে সিটিয়ে গেল। রঞ্জনী গৌরীর হাতে ছুরিটা দিয়ে বলল, বিশ্বাস করো, কিচ্ছু হবে না। গৌরী ছুরিটা হাতে নিতেই দেখলো হাত থেকে ছুরিটা পড়ে গিয়ে রঞ্জনীর পায়ে গেঁথে গেল। রঞ্জনী গৌরীর হাতটা চেপে ধরেছিল। হাতটা টেনে নিতেই গৌরী দেখলো রঞ্জনীর হাতটা কেটে গেল, আর ছুরিটা গিয়ে লাগলো সাকায়ামের বুকে। এতক্ষণ গৌরী চোখ বন্ধ করেছিল। চোখ খুলে দেখলো এসব কিছুই হয়নি। ছুরিটা ও হাতেই ধরে আছে। রশ্মি বলল, সেই অপরাধ বোধ থেকেই তোমার এই রোগটা হয়েছে। সায়েন্সের ভাষায় এটাকে হার্ম ওসিডি বলে। দেখো, তুমি কিন্তু কাউকেই মারোনি। তোমার মনে এই ছবিগুলো গেঁথে আছে, তাই তুমি এগুলো বারবার দেখছো। অর্জুনকেও তুমি মারোনি। সেদিন ওর মৃত্যু হবার ছিল, তাই হয়েছে। গৌরী বলল, সেদিন অর্জুনের রিকোয়েস্টে আমি সূর্যাকে সাথে নিয়ে সেই জ্যোতিষী মহিলার সাথে দেখা করতে যাই। এদিকে অর্জুন ঘরে বসে পাজল সলভ করছিল। এই প্রথমবার অর্জুন সঠিকভাবে পাজলগুলো বসাতে পারছিল। তাজমহলটা প্রায় তৈরি হয়ে গিয়েছিল, শুধুমাত্র একটা পাজল খুঁজে পাচ্ছিল না অর্জুন, যেটা সেদিন ওর পায়ে পড়ে গিয়েছিল। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে অর্জুন সূর্যার গিটারের ব্যাগটা দেখতে পেল। অর্জুন দেখলো সেখানে একটা সূর্য আঁকা রয়েছে। ওর মনে হলো এটা তো ও কোথাও দেখেছে। মনে পড়লো গৌরীর বইটাতে দেখেছে। অর্জুন ভাবলো পুড়ে যাবার জন্য তো বইটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল। সেই ডাস্টবিন থেকে বইটা তুলে অর্জুন দেখলো বইটার ফার্স্ট পেজেও সেই সেম সূর্যর ছবিটা রয়েছে। পাশে এস লেখা একটা সাইন রয়েছে। এবার অর্জুন বুঝতে পারলো যে গৌরী কেন এত দিনেও ওর সাথে কোনো সম্পর্ক তৈরি করেনি। সূর্যাই গৌরীর প্রাক্তন প্রেমিক। এদিকে গৌরী ফিরে এসে দেখলো বাইরে অর্জুন ওর বইটা হাতে নিয়ে গম্ভীর মুখে বসে আছে। গৌরী এলে ওকে বইটির পেজটা দেখিয়ে বলল, এসব কি? গৌরী বলল, এটাই তো তোমাকে এতদিন ধরে আমি বোঝাতে চাইছি। তুমি তো আমার কোনো কথাই
শুনতে চাওনি। 1 বছর আমরা সম্পর্কে ছিলাম। কাব্যার ঘটনার পর আমার সাথে সূর্যার আর কোনো সম্পর্কই ছিল না। তুমিই কাল ওকে এখানে এনেছো। ইতিমধ্যে সূর্যাও ভিতরে ঢুকলো। গাড়ির চাবিটা টেবিলে রাখে সূর্যা। তখন অর্জুন সেই চাবিটা তুলে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলে, কাল রাতে তোমরা ঠিক কি করছিলে? গৌরী বলল ও প্ল্যান বানাচ্ছিল আমাকে আবার ম্যানিপুলেট করায়। সূর্যা বলল তারপর আমরা ঘনিষ্ঠ হয়। সেই কথাটা বলছো না তো তুমি? অর্জুন, গৌরী আমার সাথে বদলা নেবার জন্যই তোমাকে বিয়ে করেছিল। এটা শুনে অর্জুন কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। অর্জুন দেখলো সূর্যার বাইকটাতেও সূর্যর ছবি রয়েছে। কি মনে হতে অর্জুন গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এদিকে সত্যিটা বলে দেওয়ার জন্য গৌরী সূর্যার উপর ভীষণ রেগে গেছে। ও হাতের কাছে যা ছিল তাই সূর্যার দিকে ছুঁড়ে মারছিল। যেমন প্রথমে বইটা, তারপর বলটা। এখানে লক্ষ্য করার বিষয় হলো যে বলটা প্রথমে অর্জুন স্ট্রোক করে জানলা দিয়ে বাইরে পাঠিয়ে দিল। তারপর কাল রাতে আবার ওই বলটা বাইরে থেকে তুলে এনে সূর্যার হাতে দেয় আর সূর্যা সেটা টেবিলে রাখে। আজ আবার গৌরী সেই বলটাকে সূর্যাকে ছুঁড়ে মারতেই বলটা আবার ভাঙা কাচের ফাঁক দিয়ে বাইরে চলে যায়। এদিকে অর্জুন অনেকটা চলে গিয়ে দেখে রাস্তায় একটা ষাঁড় দাঁড়িয়ে রয়েছে। তাই ও ব্যাক করে, ভাবে উল্টো রাস্তা ধরে চলে যাবে। এদিকে গৌরী নিচে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে অর্জুনকে খোঁজার জন্য। সেই সময় বলটা ওর পায়ের কাছে ছিল। অর্জুন ব্যাক করার সময় গৌরী ওকে দেখতে পেয়ে দৌড়ে ওর কাছে যাবার চেষ্টা করে আর পায়ে লেগে বলটা রাস্তার মাঝখানে চলে আসে। অর্জুনের গাড়ির চাকা বলটাতে লেগে স্কিড করে আর অর্জুন সোজা গিয়ে পড়ে রাস্তার ধারে। লোহার রেলিংয়ে মাথা ফেটে অর্জুনের মৃত্যু হয়। এই ঘটনাটা গৌরীর চোখের সামনেই ঘটেছিল আর ও কিছুই করতে পারেনি। এসব দেখে সূর্যা পালিয়ে গিয়েছিল। তারপর থেকেই গৌরীর মনে হয় ওর জন্যই সবার মৃত্যু হতে পারে। এই ঘটনাটা এতক্ষণ রঞ্জনীকে শোনাচ্ছিল গৌরী। ওর মনটা অনেকটাই হালকা হলো। এরপর ও রঞ্জনীকে নিয়ে সেই জ্যোতিষীর কাছে যায়। জ্যোতিষী মেয়েটি বলল, বিজনেস বাড়ানোর জন্য বাড়িয়ে বলাটা আমাদের অন্যায়। আমরা আন্দাজে অনেক কিছুই বলে থাকি, কেউ বিশ্বাস করে কেউ করে না। সেদিন ওই ছেলেটাকে অমন বলাটা আমার অন্যায় হয়েছে। কারণ মৃত্যুর জন্য কেউ দায়ী হয় না। এভাবেই রঞ্জনের কাউন্সিলিং এর দ্বারা গৌরী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে থাকে। তারপর আমরা জানতে পারি যে সেদিন ওই প্রজাপতিটা কিন্তু মরেনি, তার বদলে মরেছিল অর্জুন। বলটা সেদিন অর্জুনের বাইকের চাকাতে লেগে ছিটকে গিয়ে পড়েছিল সেই মাকড়সার জালটাতে। ফলে সেটা ছিঁড়ে গিয়ে প্রজাপতিটা মুক্তি পায়। বদলে মারা যায় অর্জুন। মৃত্যু লেখা থাকলে মৃত্যু হবেই, সেটা কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, এখানেই কাহিনীটিকে শেষ করা হয়েছে। যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।